নমস্কার। আমি শালিনী। সাহিত্য বিজ্ঞানের আরো একটা পডকাস্টে আমার সমস্ত দর্শকদের আমি জানাই সাদর আমন্ত্রণ। আজকে একটা নতুন বিষয় নিয়ে একটা আলোচনায় বসেছি আমরা। কার সাথে বসেছি সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলবো কি নিয়ে কথা বলবো। ছোট থেকে আমার বাবা আমাকে একটা কথা বলতো যে ওষুধ যত কম খাবি তত শরীর সুস্থ থাকবে। আর আপকামিং যে অসুখগুলো আসছে সেটা সারানোর জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে শরীরকে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এই নাড়াচাড়া করার আসল পদ্ধতি কি সেটা কত বছর ধরে প্র্যাকটিসের মধ্যে আছে অথচ আমরা ইগনোর করে যাচ্ছি। এবং আসলে কি কি ভাবে সঠিকভাবে এই প্র্যাকটিসগুলো করব সেটাকে কি বলে। আজকের বিষয় কিন্তু সেটা নিয়ে, আজকে আমরা যোগা নিয়ে কথা বলবো। অবশ্যই যোগার দুটো আসপেক্ট হয়, একটাকে একটা স্পিরিচুয়াল আসপেক্ট এবং অবশ্যই একটা ফিজিক্যাল আসপেক্ট। আজকে আমরা দ্বিতীয়টার বিষয়ে কথা বলবো এবং কথা বলবো আজকে অনুষা মজুমদারের সাথে। নমস্কার অনুষা, আমার চ্যানেল নমস্কার। সাহিত্য বিজ্ঞানেতে তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং আমল। কেমন লাগছে তোমার আজকে এসে পডকাস্টে? আমি প্রথমে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই যেরকম একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। বেসিক্যালি এই যে ফিজিক্যাল অ্যাসপেক্ট বলো কি স্পিরিচুয়াল বলো, এটা নিয়ে আমাদের বাংলাতে সত্যি অনেক কম চ্যানেল আছে যারা করে মানে প্রচার করে মানুষের কাছে পৌঁছয়। বা আমরা দেখছি যে ইংলিশ বলো মানে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজে যেভাবে যোগা নিয়ে মানে আলোচনা হয়, তারা যেভাবে জানে সেভাবে বাংলায় আলোচনা হয় না। তো বিষয়টা কিছু শতাংশ মানুষের কাছে মানে পৌঁছচ্ছে না, তারা হয়তো ঠিক ইনফরমেশন পাচ্ছেন না। এবার এইটা নিয়ে যে একটা আলোচনা হচ্ছে এটা আমার ভীষণ ভালো লাগছে, এবং আমি যে মানে সুযোগটা পেয়েছি মানে তুমি দিয়েছো তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আশা করি আমি চেষ্টা করব নিজের মতো, এবং মানে যাতে মানুষ ঠিকভাবে বুঝতে পারে, তাদেরকে আমি বোঝাতে পারি। আমি অবশ্যই চেষ্টা করব এবং আশা করি তাদের ভালো লাগবে। আমি কিছু প্রশ্ন সাজিয়ে রেখেছি তোমার জন্য, তার বাইরে তুমি নিশ্চয়ই। নিশ্চয়ই বলবে। তোমার প্রথম একদম। প্রশ্ন হচ্ছে, এই যে যোগা কথাটা, এটা এসেছে কিভাবে, কোথা থেকে? দেখো, এখন বর্তমানে আমরা যোগা নিয়ে অনেক বেশি প্রচার দেখছি। অনেক মানুষ তারা যোগ সম্পর্কে জেনে তারা চর্চা করছে। কিন্তু এর সূচনা কিন্তু অনেক আগে, মানে এটা শুরু হয়েছিল যখন তার এক্সাক্ট টাইমিং কেউ জানে না। কিন্তু আস্তে আস্তে জিনিসটা কম্পাইলেশন হয়, হতে হতে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি বলতে পারি এটা অনেক সিম্পলিফাইড একটা ফর্ম। যোগা মানে কিন্তু শুধু আসন করব, শুধু প্রাণায়াম বা শুধু মেডিটেশন করব, এটা নয়। যোগ মানে আমরা জানি কি, যেখানে আমরা দুটো জিনিসকে জয়েন করি মানে যুক্ত করি। হুম। আমি সংস্কৃত টার্মিনোলজিতে যাচ্ছি না, শুধু অরিজিনটা হচ্ছে হুম। ইউজ একটা টার্ম থেকে, যেটার মানে হচ্ছে জয়েন করা। হুম। এবার আমরা কি জয়েন করব, মানে প্রথম প্রশ্ন আসে জয়েন করতে হবে বলতে, ধরো আমাদের মনের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে বুদ্ধি, যেটার জন্য আমরা সবার থেকে মানুষ শ্রেষ্ঠ, বুদ্ধি আছে তার। আরেকটা হচ্ছে ইমোশনস, যেটা কিন্তু সবার থাকে। হুম। এবার কতজন মানুষ এই ইমোশনস আর ইন্টেলিজেন্স কে জয়েন করতে পারে? আমার আজকে একটা জিনিসের উপর রাগ হলো, আমি খুব সহজে রিয়াক্ট করে ফেললাম, আমি কিন্তু রেসপন্ড করতে পারলাম না। আমার কিন্তু ইন্টেলিজেন্সও আছে, ইমোশনও আছে, কিন্তু আমি জয়েন করতে পারিনি। যোগা তোমাকে হেল্প করবে একটা প্রসেসের থ্রু এই জয়েনিংটা করতে, একটা এমন স্টেটে তোমায় পৌঁছে দেবে যেখানে প্রত্যেকটা ইমোশনের উপর তুমি কন্ট্রোল করবে, ইমোশন তোমায় কন্ট্রোল করবে না। আমি ভীষণ লেম্যান টার্মে বোঝালাম, যেটা মানে আমি যদি ডেফিনেশন যাই বা যেটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি বোঝানো হয়, যে একটা মানুষের জীবাত্মার সঙ্গে তার পরমাত্মার মিলন ঘটানো অনেক ডিফিকাল্ট, অনেক আলোচনা হয়ে যেত ওটা। যেটা আমি আমার 19 বছরে উপলব্ধি করেছি যে জিনিসটা, সেটা হচ্ছে এই, আচ্ছা। যে তো যোগা আমাদের এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যায় যেখানে আমরা এই স্টেট বা স্থিতিতে পৌঁছাই। হুম। এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত, সমাধি, যেটা হচ্ছে সর্বোচ্চ স্টেট। হুম। মানে ধরো আমরা অ্যানিমালস থেকে হিউম্যানস, আমরা অবশ্যই উন্নতর জীব হিসাবে আমরা ভাবি নিজেদেরকে, কারণ আমাদের ইমোশনের উপর কিন্তু অনেক বেশি কন্ট্রোল আছে, আমাদের বুদ্ধি আছে। এই নর্মাল হিউম্যান বিং থেকে সমাধিতে পৌঁছানোর যে রাস্তাটা, সেই রাস্তাটা তোমাকে যোগাসন দেখাবে। এটাই হলো সোজা কথায় আমি বলতে পারি যোগ। মানে যে জিনিসটা তোমার ভেতরে রয়েছে, যোগ তোমাকে শুধু সাহায্য করবে দুটোর মধ্যে একটা মিলন ঘটিয়ে তোমাকে আরো একটা এমন স্থিতি বা স্টেটে পৌঁছে দেওয়ার, যেখানে তুমি সর্বোচ্চ মানে অন্যান্য মানুষদের থেকে তুমি আলাদা হবে,
তোমার নিজের খুব কামনেস থাকবে, তোমার সবসময় একটা হাসি থাকবে মুখে। এই জিনিসটা বলতে পারো সোজা কোন ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম, যেটা আমাদের যোগ বলে। বিউটিফুল। এবার বলি যে এই আটটা যে আমি বলছি একটা প্রসেস আছে, হুম। তো নিশ্চয়ই এর পরের প্রশ্নটা আসবে যে আমরা কিভাবে পৌঁছবো। আমি তো প্রসেস বলছি, আমি স্টেপ বলছি। তো আমরা এখন যোগাসন মানে কি বুঝি? যোগাসন মানে তুমি কাউকে জিজ্ঞাসা করলে তারা হয়তো তোমাকে বলবে যে এই তো পদ্মাসন করছি, বজ্রাসন করছি, আমার হজম প্রবলেম হচ্ছে বলেছে বজ্রাসন করতে, কি আরো কয়েকটা আসনের নাম বলবে। অথবা তোমাকে বলবে আমি প্রাণায়াম করি। খুব কমন হচ্ছে অনুলোম বিলোম, কপালভাতি। তো এটা কি মানে যোগাসন? এটা কিন্তু যোগাসন নয়। এরা প্রত্যেকটা হচ্ছে এক একটা পার্ট, যেগুলো তোমাকে জুড়তে হবে প্রত্যেকের সাথে। তো এই যে যোগাসনের পার্ট বলছি, এই পার্ট কিন্তু অনেক রকম টাইপের হয়। বাট আমরা যেটা এখন বেসিক্যালি সবাইকে বলি বা ফলো করি, সেটা যেটা ঋষি পতঞ্জলি দিয়েছিলেন বহু বছর আগের কথা, বিফোর ক্রাইস্ট, 4000 অলমোস্ট বিফোর ক্রাইস্ট। তো উনি তখন ওই আটটা স্টেপ দিয়েছিলেন, যেটাকে আমি প্রসেস হিসেবে তোমায় বললাম। আচ্ছা। এটার মাধ্যমে আমরা সমাধিতে পৌঁছাই। এই হলো যোগের একদম সংক্ষিপ্ত ভাবে আমি যোগ কি সেটা বোঝালাম। তো এবার আমরা যদি বলি আলোচনা হুম। পরের চাই, তুমি ভয় করো যে যোগের এই আটটা পার্ট নিয়ে তো বিস্তারিত আলোচনা করাই যায়। হুম। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, যে এই যে প্রথম তুমি বললে যে লেম্যানস ল্যাঙ্গুয়েজে আমি বলছি, যে তোমার শরীর এবং মনের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হবে, একটা কানেকশন হুম তৈরি হবে। তো হুম আহ, এই যে কানেকশনটা তৈরি হবে, তার জন্য প্রাইমারিলি ধরো মেডিটেশন কেউ করে, আমি ধরো আমার কথাই বলছি যে ফর লাস্ট ফিউ ইয়ার্স আমি মেডিটেটিভ স্টেটে প্র্যাকটিস করছি, মানে মেডিটেশন প্র্যাকটিস করছি, ঠিক আছে। কিন্তু আমি যোগার বিভিন্ন যে ধরনের আসনগুলো হয়, মানে যে আসনগুলো আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো, আমি কিন্তু সেগুলো করি না। তাহলে সেক্ষেত্রে আমার মতো যেরকম মানুষজন রয়েছেন, যে যারা মেডিটেশন করেন কিন্তু যোগার যে ফিজিক্যাল আসন গুলো সেগুলো তারা করেন না, তাহলে তাদের কি কোথাও এই যোগ প্র্যাকটিসে গ্যাপ থেকে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমি হ্যাঁ। যে প্রথমেই তোমায় বললাম যে এগুলো হচ্ছে এক একটা পার্ট। ধরো হুম। তুমি শুধু মেডিটেশন করলে, তাহলে হুম। ওই রিলেটেড যে বেনিফিটস তুমি সেটা পাবে। হুম। কিন্তু তোমার ওভারঅল যে ওয়েলবিং, যেটা যোগা তোমাকে প্রোভাইড করছে, তোমার হুম। মেন্টাল ওয়েলবিং বলো বা ফিজিক্যাল ওয়েলবিং, সেটা তো তোমার অ্যাচিভমেন্ট হবে না। কারণ প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা ফাংশন থাকে। হুম। যে পার্টটা নিয়ে তুমি বেশি চর্চা করবে অবশ্যই সেদিকে বেনিফিট তুমি পাবে, কিন্তু একটা দিক যেটা তোমার হলো না বা তোমার করা হলো না, সেটা কিন্তু নিগলেক্ট হয়ে যাচ্ছে। তাই যোগের যেই বললাম শেষ স্থিতি লাভ করাটা, সেটা কিন্তু কোথাও না কোথাও ব্যাঘাত ঘটবে। হুম। ওকে। তো আজকে আমরা আমাদের যোগের ফিজিক্যাল ইম্প্যাক্ট, যোগার যে আমাদের ফিজিক্যাল ইম্প্যাক্ট, সেটার বিষয়ে আলোচনা করবো। খুব ভালো কথা। হুম তাই শুরুতে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে, যেটা বলছিলাম আমি, জিম অ্যান্ড যোগা, এই দুটো প্র্যাকটিসের মধ্যে বেসিক পার্থক্যগুলো কি কি? দেখো, প্রথম পার্থক্য যেটা সবাই আমরা বুঝতেই পারি, জিম তোমার ইনস্ট্রুমেন্ট বেসড, যেটা তোমার ইনস্ট্রুমেন্ট ছাড়া হবেই না। হুম। যোগার ক্ষেত্রে খুব কম ইকুইপমেন্টস লাগে, কোনো ইনস্ট্রুমেন্ট আমরা সেরকম ইউজ করি না। এবার সেটাও অপশনাল, তুমি ওটা ছাড়াও কিন্তু বাড়িতে যোগা প্র্যাকটিস করতেই পারো। হুম। এক নম্বর। 2 নম্বর পার্থক্য হচ্ছে এটা ভীষণ স্লো অ্যান্ড কনসিস্টেন্ট তোমাকে রেজাল্ট দেবে। জিমের ক্ষেত্রে কি হবে, ধরো তুমি আজকে মনে হলো আমি একটু ওয়েট লস করবো, তুমি ওয়েট লসের প্রসেস শুরু করলে, তোমাকে একটা ডায়েট দেবে, প্লাস তার সাথে তোমার ভিগারাস এক্সারসাইজ হচ্ছে, কার্ডিও করছো, কি আরো যে ধরনের এক্সারসাইজ থাকবে তুমি করছো, সার্টেন টাইমে তোমার ওয়েটটা কমে গেল। কিন্তু এটা কতদিন তুমি কনসিস্টেন্ট থাকতে পারবে? আজকে তোমার বয়সটা বাড়ছে, শরীরের ডিজেনারেশন শুরু হচ্ছে, হুম। সময় পর তোমার নি পেন হবে, কোমরের সমস্যা হবে, কারণ তুমি কন্টিনিউয়াস তোমার জয়েন্ট গুলোকে ভিগারাসলি এক্সারসাইজ করাচ্ছ। একটা সময় তোমার বন্ধ করতে হবে, মনে হবে আর পারছি না, এরকম ভাবে হাঁটুর সমস্যা হচ্ছে, কোমরে লাগছে, তখন কিন্তু আবার ওয়েট গেইনটা শুরু হবে। long term তোমার কিন্তু রেজাল্টটা ভালো হলো না। শর্ট টার্মে ভালো লাগলো, হ্যাঁ আমার ওয়েট কমে গেল, স্লিম হয়ে গেলাম, কিন্তু আমরা স্লিম কেন হচ্ছি এটা তো প্রথম ভাবতে হবে, যাতে আমরা এই যে লাইফস্টাইল ডিজিজ গুলো থেকে বেরিয়ে আসতে পারি, আমার যাতে না হয়।
হুম, লাইফস্টাইল ডিজিজ মানে কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস, থাইরয়েড আমি বলছি না, ইনক্লুডিং স্পন্ডিলাইটিস, লোয়ার ব্যাক পেন, স্লিপ ডিস্ক, এই প্রবলেম গুলোর কথা আমি বলছি। হুম, তো এইগুলোর জন্য কিন্তু জিমে গিয়ে খুব কনসিস্টেন্ট একটা রেজাল্ট যেটা তোমাকে ভবিষ্যতে সুস্থ রাখবে, ব্যথাগুলো কম করবে, হুম, খুব রেয়ার। সেই জায়গায় যদি আমি যোগাকে দাঁড় করাই, তুমি একটা বেসিক প্র্যাকটিস স্টার্ট করলে, কিছু ওয়ার্ম আপ, আসন, একটু প্রাণায়াম দিয়ে আস্তে আস্তে তোমার সেই প্র্যাকটিসটাকে ইনক্রিজ করানো হয়। যখন আমরা ওয়েট লস এর কথা ভাবি, যোগার ক্ষেত্রে আমাদের পাওয়ার যোগা আছে, বিনায়াসা আছে, হুম, একটু যেগুলো কঠিন আসন করানো হয়। শুরু করব কিন্তু বিগিনার্স লেভেল দিয়ে, একদম বেসিক আসন করানো, ওয়ার্ম আপ করানো। আস্তে আস্তে যখন তার ফ্লেক্সিবিলিটি বাড়লো, তখন আমি তাকে ওই যোগা গুলোকে ইন্ট্রোডিউস করালাম। করতে করতে কিন্তু একটা কনসিস্টেন্ট ওয়েট তোমার লস হবে। হুম, তুমি একটা জায়গায় এসে দেখবে যে তুমি সুস্থ আছো, তোমার ওয়েট কমে গেছে, যে যে সমস্যাগুলো নিয়ে তুমি যোগাসন শুরু করেছিলে সেগুলো আস্তে আস্তে কমছে। হুম, এইটা হচ্ছে ডিফারেন্স। হুম। তো যদি কেউ এরকম চায় যে আমি সুস্থ থাকবো, আমার এক্ষুনি ওয়েট লসটা দরকার নেই, আমার আস্তে আস্তে ওয়েট লস হলো হবে, সেক্ষেত্রে আমি সবসময় মানুষজনকে সাজেস্ট করি, গো ফর যোগা। কিন্তু যদি তোমার মানে 2 মাস 3 মাসের মধ্যে ওয়েট লস করাতে হয়, তো যোগার ক্ষেত্রে সেটা হয় না। এবং আমরা প্রত্যেকেই জানি, যে কোনো প্রসেস যত স্লো অ্যান্ড কনসিস্টেন্ট হয়, যে কোনো ট্রিটমেন্ট আমি যদি তোমাকে বলি, সেটা কিন্তু সব থেকে বেশি এফেক্টিভ হয়। একদম। তাই সেটা ভেবে নিশ্চয়ই ভাবনা চিন্তা করা উচিত যে কোনটা শুরু করবো, জিম এই না যোগা। অংশটা কিন্তু আমার দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছি। ব্যক্তিগত মানে মানে একদম আমার নিজস্ব একটা অভিজ্ঞতা শেয়ার করছি। সেটা হচ্ছে যে 2022 সালে আমি উইদিন 4 মান্থস, অবশ্যই জিম করে নয়, তবে একটা ভিগোরাস ডায়েট প্রসেসের মাধ্যমে এবং প্রচুর হাঁটা, এবং বলতে পারো যে হ্যাঁ কিছু সময় আমি জিমও করেছি, কোনো কিছুকেই খারাপ বলছি না, এবং 4 মাসের মধ্যে আমি অলমোস্ট 12 কিলো ওজন কম মানে লুজ করি। তো যেটা অনেকটা, অনেকটা ওজন। কিন্তু আমি এটা নোটিস করি যে আমি যখন থেকে ওজন কমানো শুরু করেছিলাম, যে ওজনটা ছিল আমার একদম শুরুতে 91 কিলো ওজন হয়ে গেছিল, এবং সেখান থেকে যখন আমি 12 কিলো কমাই, আমি খুব খুশি হই। বেশ কিছুদিন জিনিসটা চলে, বাট দ্য মোমেন্ট আমি একটুখানি উম, এর বাইরে, এই প্র্যাকটিসটার বাইরে চলে আসি, কারণ আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকে, এবং আমি কি যে হ্যাঁ একটা তো ওভার কনফিডেন্স তৈরি হয় যে কত তাড়াতাড়ি বা ওয়েট গেইন করব আমি এটা নিয়ে। তো এটার জন্য যখন আমার ফিজিক্যাল এক্সারসাইজটা কিছু সময়ের জন্য বন্ধ হয়, আমি খুব ফাস্ট ওজন গেইন করে নিই, মানে ওয়েট গেইন করে নিই, এবং তার ফলে কি হয়ে যায়, সেটা আগের থেকে আরো বেশি হয়ে যায়। মানে আমি কিছু সময় একদম আগের কথা বলছি, আমি 95 কিলোতে চলে যাই, মানে আমি এতটাই মোটা হয়ে গেছিলাম, আরো ওজন বেড়ে গেছিল। তো কোথাও যেন আমার মনে হয় যে কনসিস্টেন্ট প্র্যাকটিস অফ যোগা সেই প্রবাবিলিটিটাকে অনেকটা কমায়। একদম একদমই তাই। কনসিস্টেন্সি তোমাকে যে কোনো জিনিসের ক্ষেত্রেই রাখতে হবে। হুম। তবে অনেক ফ্যাক্টর এর মধ্যে চলে আসে, যেটা মানে আমি যেরকম তোমার বলি, এজ ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, খুব এজ যেটা একদম ফ্যাক্টর। প্রথমেই আমরা দেখি। হ্যাঁ, আজকে আমার কাছে কেউ আসছে যার ধরো মোটামুটি 60 আপ এজ, থিওরিটিক্যালি আমরা 60 আপ মানে তাকে ওল্ড এজ ক্যাটাগরিতেই ফেলি, মানে তার ফ্লেক্সিবিলিটির দিকে আমি যাচ্ছি না, আমি একদম থিওরিটিক্যালি বলছি। তো এই যে মানুষটা এলো, তার যদি অ্যাডিশনালি ধরো হাঁটুর সমস্যা থাকছে, নি রিলেটেড ইস্যু আছে, কোমরে স্লিপ ডিস্ক আছে, সে কি করে ওয়েট লস করবে? তাকে আমি এক্ষুনি যদি বলি যে একটা কার্ডিও শুরু করো, বা প্রচন্ড জোরে দৌড়ো, স্কিপিং করো, জগিং করো, ইটস ভেরি ইমপ্র্যাকটিক্যাল। হুম, যেটা কিন্তু তার ওয়েট লস করানোর জায়গায় শরীরের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিসের ক্ষতি করে দিয়ে চলে যাবে। একদম। সেই জিনিসটা কন্ট্রোল করতে পারবে একমাত্র এই যোগাসনের মাধ্যমে, যেখানে তোমার পুরো শরীরের সুস্থতার দিকে নজর দেওয়া হয়। ভেরি নাইস। তাহলে খুব ইন্টারেস্টিং আলোচনার মধ্যে আমরা অলরেডি পৌঁছে গেছি, এবার আমরা আসন নিয়ে কথা বলা শুরু করব, একদম বিস্তারিতভাবে। নিশ্চয়ই। তো শরীরের বিভিন্ন অংশ অনুযায়ী আমি শুরু করি। প্রথম আসে হচ্ছে আমাদের মাথা। আচ্ছা মানে আমার প্রশ্ন। আচ্ছা, আমি হ্যাঁ, একটুখানি একটা হ্যাঁ, জিনিস বলতে চাই, নিশ্চয়ই সেটা নিন। হচ্ছে যে আমি যোগের ক্ষেত্রে যে প্রসেস বা স্টেপ বলেছিলাম, হুম, তো এই যে আসনটা তুমি শুরু করছো, আমি হুম, শুরুতে একটাই পয়েন্ট বললাম, যে হুম। এখন মানুষ যোগাসন মানে কি বোঝে, যে আমি আসন অভ্যাস করব, কিছুটা প্রাণায়াম করব, আমার যোগাসন শেখা কমপ্লিট হয়ে যাচ্ছে। Okay. কিন্তু আসলে যোগাসন কিন্তু শেখা শুরু হয়
ডিসিপ্লিন শেখার মাধ্যমে। তো হুম এই যে আমরা খুব প্রচলিত, হয়তো তুমি শুনেছো, অষ্টাঙ্গ যোগ বলে একটা শব্দ হুম খুব প্রচলিত হয়েছে, যেটা ঋষি পতঞ্জলিরই দেওয়া। তার প্রথম স্টেপ কিন্তু মানুষকে শেখায় যে আমরা নিজেদের কিভাবে ডিসিপ্লিন করতে পারি। শুধু সেলফ ডিসিপ্লিন নয়, তোমাকে সোশ্যালিও ডিসিপ্লিন হতে হবে। হুম এই যে 8টা স্টেপ হয়, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি যাতে সবার কাছে ইনফরমেশনটা থাকে। হুম ইয়ামা থাকে, ইয়ামা, নিয়ামা, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যানা অ্যান্ড সমাধি। আমি এই আরো 8টা একবার স্টেপ রিপিট হয়। করতে বলবো। নিশ্চয়। ইয়ামা, নিয়ামা, হুম আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, মেডিটেশন বা ধ্যান যেটাকে আমরা বলি, অ্যান্ড সমাধি। হুম টোটাল 8টা স্টেপ হলো। হুম এই যে প্রথম দুটো, সেই প্রথম দুটো ইয়ামা আমাদের শেখায় হচ্ছে নিজেদেরকে সোশ্যালি ডিসিপ্লিন করা। আমি এরকম ভাবে নিজেকে ডিসিপ্লিন করব, তারও 5টা প্রিন্সিপাল আছে। অনেক হুম ডিটেল আলোচনায় আমি যাচ্ছি না। হুম আমি কোনোদিনও হিংসা, অহিংসা করতে আমাকে শিখতে হবে, যেটা এখন ভীষণ ভাবে মানুষের মধ্যে স্প্রেড হয়ে গেছে। নিজের প্রতিও তোমার হিংসা করা যাবে না। মানে ধরো আজকে আমি কোনো একটা কাজ করছি, আমি এক্সপেক্ট করবো যে আমি এই রেজাল্টটা পাবো, কিন্তু আমি পেলাম না। কেন পেলাম না? তার জন্য অন্য কাউকে দায়ী করছি যে এই জিনিসটার জন্য হয়নি, বা আজকে আমার ভাগ্য আমার সাথে ছিল না। এটা এক ধরনের কিন্তু নিজের প্রতি নিজের কনফিডেন্সকে লুজ করিয়ে দেয়। তো এই জিনিসটাকেও তোমাকে ডেভেলপ করাতে হবে যে না, ঠিক আছে, হোয়াট এভার আই ডিড মাই বেস্ট। যা রেজাল্ট পেয়েছি ইটস ফাইন, নেক্সট টাইম আমি ইমপ্রুভ করবো। তো হিংসার আন্ডারে এটাকেও আমরা ফেলি। তার সাথে ধরো তুমি সত্য কথা বলা, যেগুলো 5টা প্রিন্সিপাল থাকে, তার মধ্যে আমি দুটো তিনটে করে বলে যাচ্ছি। হুম সত্য কথা বলা, বা তোমার প্রত্যেকটা সেন্সের উপর তোমার কন্ট্রোল রাখা, যেটাকে আমরা ব্রহ্মচার্য বলি। ধরো আজকে তুমি একটা জায়গায় গেলে, তোমার একটা খাবার খুব ভালো লাগলো, হুম তুমি প্রচুর খেয়ে ফেললে, তোমার নিজের সেন্সের উপর কিন্তু তোমার কন্ট্রোল নেই। এই যে তুমি বলছো যে ওয়েট লস থেকে হুট করে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, হুম এই যে কনসিস্টেন্সির অভাব কেন হয়? আমি আজকে 3 মাসের টানা স্ট্রিক ডায়েট করলাম, 4th মান্থে গিয়ে আমি হয়তো একটা এমন কোনো জায়গায় খেতে গেলাম, রেস্টুরেন্ট হোক বা কোথাও হোক, একটা খাবার আমার এত ভালো লাগলো, আমি প্রচুর খেয়ে ফেললাম, বিকজ আমি 3 মাস খাইনি। কোথাও না কোথাও আমার কিন্তু সেন্স আমাকে কন্ট্রোল করে দিচ্ছে, আমি হুম পারছি না নিজের উপর কন্ট্রোল রাখতে। হুম তো এইটা একটা, এইভাবে 5টা প্রিন্সিপাল ফলো করে আমরা নিজেদেরকে সোশ্যালি ডিসিপ্লিন বানাবো। হুম তারপরেরটা যেটা বললাম, নিয়ামা, এটাই হচ্ছে তুমি নিজেকে সেলফ ডিসিপ্লিন করো। সেলফ ডিসিপ্লিন মানে কিন্তু তুমি নিজেকে ক্লিন রাখতে, মানে তোমার যে সমস্ত হাইজিন প্র্যাকটিসেস থাকবে সেগুলো তুমি ঠিকভাবে মেনটেন করবে, টাইম ফলো করবে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা পাংচুয়ালিটি রাখা, এবং প্রত্যেক ক্ষেত্রে তোমার যেটা তোমার নিজের ভেতরে কম থাকবে, মানে মনে হবে যে এটা আমি পারছি না বা এটার উপর আমার কন্ট্রোল হচ্ছে না, হুম তার জন্য চেষ্টা করতে হবে সব সময়। এটাও কিন্তু 5টা প্রিন্সিপাল থাকে। আমি জাস্ট জি স্টাপে বলছি ব্যাপারটা। হুম অ্যান্ড সবসময় তুমি ভালো জিনিস পড়বে, নিজের সম্পর্কে ভালো ভাববে, তবে কিন্তু তুমি খুশি থাকবে। হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি মনে করো যে আমি অন্য কাউকে লাইফকে হ্যাপি রাখবো বা আমার থেকে সবাই একটা পজিটিভ ভাইব পাবে, আগে তোমার নিজের ক্লাসটায় জল ভর্তি করতে হবে, তবে তুমি সেটা মানুষকে দিতে পারবে। একদম। সো এই হ্যাপিনেস রাখা, সো ডু গুড, থিঙ্ক গুড, এরকম একটা ব্যাপার। হুম আর হচ্ছে তোমার এই যে সমস্ত কিছু ভালো করার পর আমাদের মধ্যে যেটা আসে প্রাউড ফিলনেস বা অহংকার বোধ তৈরি হয়, সেটাকে একটু কন্ট্রোল করা, স্টে ডাউন টু আর্থ, এগুলো কিন্তু সেলফ ডিসিপ্লিনের আন্ডারে পড়ে। এই দুটো যখন মানুষ করে ফেলছে, তারপর আসছে কিন্তু আসন, যেটার কথা তুমি আসছিলে। এই আসন আমরা কেন করি? কারণ দেখবে 7 নম্বর স্টেপে গিয়ে আমি বলেছি ধ্যান। ধ্যানটা কিন্তু লাস্টের আগের স্টেজ, বা মেডিটেশন যেটা আমরা এখন প্রচলিত শব্দ একটা। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের শরীরকে ফ্লেক্সিবল করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু ধ্যান বসাটা একটু ডিফিকাল্ট হবে। আজ ধরো আমি কোনোদিনই যোগাসন করিনি, কোনো ফিটনেস ট্রেনিং আমার নেই, আমি মনে করলাম আমি ধ্যানে বসবো। তো আমি ধ্যানাসন, যে কোনো আসন হোক, পদ্মাসন, বজ্রাসন, যে কোনো একটা আসনে আমি বসলাম। আমি কতক্ষণ বসতে পারবো? একটা সময় তো আমার কোমরে যন্ত্রণা করবে, আমার পায়ে লাগবে, কারণ আমার শরীর তো ইউজ টু নয় এটার সাথে। আমি হুম কি কনসেন্ট্রেট করতে পারবো? আমি তো হুম কনসেন্ট্রেট করতেই পারবো না। হুম এই আসন যখনই করতে হয় দেখবে, যত আসনে
যাই যিনি শেখান তিনি বলবেন তোমাকে যে আসনটাকে হোল্ড করো, মানে ধরে রাখো। তুমি একটা পদ্মাসনে বসলে তোমাকে চেষ্টা করতে হবে মিনিমাম প্রথমবার 3 সেকেন্ড, 5 সেকেন্ড, আস্তে আস্তে ওটাই 10 সেকেন্ড, 15 সেকেন্ড ওই পদ্মাসনে বসে থাকা। আসলে আমরা টার্ম ইউজ করি একটা সংস্কৃত শব্দ, স্থিরম সুখম আসনম, মানে স্থির এবং সুখ অবস্থায় আসনকে অভ্যাস করা। আচ্ছা। এটা প্র্যাকটিস, কমপ্লিট প্র্যাকটিস। তুমি প্রথম মাসে যতক্ষণ বুঝতে পারবে, ফার্স্ট ফিউ উইকস, আমি মান্থও বলবো না, দেখবে কিছুদিন পর থেকে তোমার ওই জিনিসটা ইনক্রিজ করছে। তুমি 10 সেকেন্ড বসতে পারছো, তোমার শরীরে ব্যথা হচ্ছে না। আস্তে আস্তে তুমি 15 সেকেন্ড বসতে পারছো। এইটা করে করে আমরা মানুষকে তৈরি করি যাতে সে মেডিটেশন করার সময় শারীরিক দিকটা থেকে ফ্লেক্সিবিলিটি বা এই ব্যথা এই সমস্যাটা না হয়। তাই আসন হচ্ছে আমাদের 3 নম্বরে আসে। একটু তারপরে আটকাবো। তো প্রাণায়াম একটা আমরা প্রশ্ন, করি। মানে এই এই তোমার এই এই কথাটা আমাকে খুব উপকার করছে, কারণ আগের আমার দুটো এপিসোড, একটা এপিসোড আগে যে সেকেন্ড লাস্ট এপিসোড ছিল, সেটা ছিল মেডিটেশন নিয়ে। হয়তো তুমি দেখেছো, মেডিটেশন নিয়ে। তো সেই এটাতে আমাকে বলা হয়েছিল যে ধ্যান এবং মেডিটেশন সেটা একদমই আলাদা, দুটো আলাদা। হ্যাঁ। হুম। আহ, ত্রাটক মুদ্রায়ন বলা হয় সম্ভবত মেডিটেশনকে। হ্যাঁ, যেটা হ্যাঁ। তুমি চোখ বন্ধ করে তুমি হ্যাঁ। শুধুমাত্র কোনো অন্ধকারকে ফোকাস করবে, ধরো আলো ফোকাস। দেখতে পাও না পাও, হুম। অন্ধকারে ফোকাস করবে, সেটা হচ্ছে চাটক মুদ্রায়নে আমরা ফেলি। একদম। তো এইটা এই এই এপিসোডটা যখন হয় তখন আমি এটা জানতে পারি যে ধ্যান ইজ সামথিং ডিফারেন্ট। ধ্যান তার পরবর্তী স্টেজটা, যে যখন তো তার কিছু কিছু নিয়ম আছে যেমন। তো আমি তোমার কথাটা শুনতে শুনতে আমার এটা মনে হলো, এখানে ওখানে একটা কথা বলা হয়েছিল যে এর 10টা নিয়ম আছে যেভাবে বসলে তুমি মেডিটেশন শুরু করতে পারো। তো তার মধ্যে একটা ছিল ইউ হ্যাভ টু কিপ ইউর ব্যাক স্ট্রেট, তোমার একদম শিরদাঁড়া সোজা রাখতে হবে। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করেছিলাম ওনাকে, যে আমি যদি শিরদাঁড়া সোজা রাখি, এবার জেনারেলি কি বলছে, ইউ ইউ হ্যাভ টু বি রিল্যাক্স, তোমাকে রিল্যাক্স থাকতে হবে। তো কোনো আসন করার সময় যদি তুমি রিল্যাক্স থাকো বা শিরদাঁড়া সোজা রাখো, কনস্ট্যান্ট শিরদাঁড়া সোজা রাখতে গেলেও তো তুমি কনসিয়াস হচ্ছ। এটা একদমই কিভাবে তাই। প্র্যাকটিস করবো, এটাকে যোগা কি বলছে, মানে কিভাবে বলছে, আমি হ্যাঁ, বোঝাতে পেরেছি প্রশ্নটা? নিশ্চয়ই, একদম আমি তোমাকে এই পয়েন্টটাই বললাম যে তোমার, মানে আমাদের কি হচ্ছে, আমরা যেভাবে নিজেদের শরীরকে চালনা করি হুম। শরীর সেভাবেই অভ্যস্ত হয়। হুম। তুমি লক্ষ্য করবে যখন তুমি মানে কোনো রকম কনসিয়াস এটা নিয়ে তুমি কনসিয়াস নয় যে তুমি কিভাবে বসে আছো, হয়তো হুম। এটা খুব ইম্পর্টেন্ট কাজ করছো, হুম। তুমি দেখবে তুমি কিন্তু ব্যাক স্ট্রেট করে বসে নেই, তুমি হুম। কুঁজো হয়েই বসে আছো বা ব্যাকটা বেন্ড হয়ে আছে। তোমার বডি এটার সাথে ইউজ টু, মানে এটাই তার কাছে রিল্যাক্সিং পজিশন। তুমি যখনই মেডিটেশন করতে বসছো তোমার ব্যাকটা অটোমেটিক্যালি রিল্যাক্সিং পজিশনে চলে আসছে। তুমি মাইন্ডে বারবার এটাই বলছো যে আমি রিল্যাক্সে বসবো, আমি মেডিটেশন করছি, আমি চোখ বন্ধ করেছি। এটা তোমার এখন ব্রেনের কাছে একটা সিগন্যাল যাচ্ছে, তো রিল্যাক্সের পজিশনেই চলে এসছে। হুম। এটাই হচ্ছে ব্রেন যেটা আমরা আসনের সময় রেকটিফাই করাই। ছোট বাচ্চাদেরও কিন্তু এই প্রবলেমটা মারাত্মক হয়ে গেছে, কারণ তারা ধরো ফোন দেখছে কি ল্যাপটপ দেখছে, কোনোদিনই এই কাজগুলো মানুষ ব্যাক স্ট্রেট করে বসে করে না, হুম। কোথাও না কোথাও তারা কিন্তু বেন্ড হচ্ছেই। হুম। তারা যখন আসন করছে আমাদের ফার্স্ট, আমি যখন বাচ্চাদের শেখাই, মানে আমি যখন শেখাই বারবার তাদেরকে আমি বলি কিপ ইউর ব্যাক স্ট্রেট, পিঠ সোজা করে বসো। যদি কেউ সেটা বসতেও না পারে আমি তাকে বলি তুমি দেওয়ালে হেলান দিয়ে বসছো, কিন্তু ব্যাক স্ট্রেট রেখে বসো। ওই হেলান দিয়ে বসতে বসতে শরীরটা আস্তে আস্তে ভাবে ইউজ টু হয়। তো এই আচ্ছা। আসন করার মাধ্যমে তুমি রেকটিফাই করতে পারবে এই জিনিসটাকে। ওকে। আচ্ছা, তো আসন অব্দি বললাম, এবার হুম। প্রাণায়াম যেটা আসছে, তো এটাও আমরা এখন খুবই প্র্যাকটিস করি। মানে ধরো অনুলোম বিলোম হোক, ভ্রামরী হোক, এই ধরনের প্রাণায়াম গুলো, তো সেখানেও আমরা যেটা ভাবি যে এটা শুধুমাত্র আমার ব্রিদিং এক্সারসাইজ, হুম। আমি শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি। কিন্তু প্রাণায়ামে আমরা বেসিক্যালি কিন্তু প্রাণিক ফাংশনস এর উপর ফোকাস করি। প্রাণিক ফাংশনস মানে কি, অল ফাংশনস অফ ইয়োর বডি, যেটার জন্য তুমি বেঁচে আছো। হুম। সেটার মাধ্যমে তোমার ব্রিদিং হতে পারে, সার্কুলেশন হতে পারে, এক্সক্রিশন হতে পারে, ডাইজেশন হতে পারে, হুম। অল ফাংশনস। এইটা যখন তুমি বুঝতে শিখবে তখন তুমি আসলে এক্সাক্ট ঠিক নিয়মে প্রাণায়াম প্র্যাকটিস করছো। ঠিক আছে, মানে ধরো আমরা আজকে প্রাণায়াম করতে বসেছি, তুমি মেডিটেশন মানে ধ্যান বললে, আমি প্রাণায়ামই বলছি। তুমি দেখবে অনুলোম বিলোম আমরা কিভাবে করি,
হাতের একটা মুদ্রা থাকে এইভাবে, হুম, যেটা আমরা নাকের ওপর রাখি। হুম, অল্টারনেট নস্ট্রিল দিয়ে ব্রিথ ইন ব্রিথ আউট হয়। হুম, কতক্ষণ তুমি হাত তুলে রাখতে পারবে? একটা সময় তোমার হাতে যন্ত্রণা হবে, তুমি মনে করবে আমি হাতটা নামিয়ে রাখতে আর পারছি না। হুম, মানে বুঝতে পারছো কোথা থেকে মাসেল ফেটিকনেসটা শুরু হচ্ছে? তুমি যতই চেষ্টা করো ভালো করে ব্রিথ ইন ব্রিথ আউট করার, তোমার কিন্তু মাস্কিউলার ফাংশন বা সেই ক্ষমতাটা তোমাকে সাপোর্ট করছে না। কোথাও তোমার প্রাণায়ামের প্র্যাকটিসে একটু হলেও ঘাটতি তৈরি হচ্ছে। তুমি অনেকক্ষণ করতে পারবে না, চেয়েও তুমি পারছো না। এইটা আমরা পুরোপুরি আসন যখন অভ্যাস হয়ে যায়, আস্তে আস্তে আমরা প্রাণায়ামের দিকে নিয়ে যাই। তারপরে স্টেপ গুলো যেগুলো আছে, ধরো প্রত্যাহারা, ধারণা, এগুলো হচ্ছে পুরোপুরি মেন্টাল কনসেন্ট্রেশন বাড়ানোর বা তোমাকে আরো ভালোভাবে কি বলবো ইমোশনাল ইন্টেলিজেন্সটা ইনক্রিজ করার প্রসেস। তুমি এই পর্যন্ত নিজের ফিজিক্যাল যে ফ্লেক্সিবিলিটি, হুম, এইটাকে ইমপ্রুভ করে নিলে, হুম, নেক্সট যখন তুমি কাউকে ধরো প্রত্যাহারা যেটা বলছি, আস্তে আস্তে এবার তোমার সেন্স গুলোর উপর কন্ট্রোল করতে হবে। তুমি তোমার যে কোনো আউটসাইড স্টিমুলেশনের উপর তুমি কিন্তু রিয়াক্ট করবে না, তুমি রেসপন্ড করবে। তুমি জানো তোমাকে কোনটা কতটুকু করতে হবে। ধরো আজকে যেরকম প্রথমে আমি বললাম, আমি অনেকদিন ডায়েট করলাম, হঠাৎ আমার বাইরে গিয়ে প্রচন্ড মনে হলো আমি পেস্ট্রি খাবো। আমি 4-5টা পেস্ট্রি খেয়ে ফেললাম। তো আমার তো সেন্স গুলো আমাকে কন্ট্রোল করলো, আমি তো কন্ট্রোল করতে পারছি না। এই জিনিসটা আস্তে আস্তে আমরা যখন ইনক্রিজ করি বা ধরো অ্যাচিভ করি, আমি বলবো ইনক্রিজও নয়, অ্যাচিভ যখন করি তখন আমরা একটা স্টেজে পৌঁছই। হুম। স্টেপের মধ্যে এটা আমাদের হচ্ছে 5 নম্বর স্টেপ। তারপরে আমরা মানুষকে শেখাই যে তুমি এবার কনসেন্ট্রেট করো। ছোটবেলায় স্কুলে আমিও এটা শুনেছি বা এখনো শুনি, যখন কোনো জায়গায় ধরো ওয়ার্কশপ করাতে যাই, স্কুলে ঢুকি, টিচাররা খুব বলে কনসেন্ট্রেট অন ইউর স্টাডি। তো আমরা কখনো ভাবি যে হাউ টু কনসেন্ট্রেট। আমাকে মেডিটেশন করতে কেউ বসিয়ে দিয়ে বললো কনসেন্ট্রেট করো, নিজের শ্বাসের উপর কনসেন্ট্রেট করো। যে মোমেন্টে তুমি কনসেন্ট্রেশন স্টার্ট করবে, তোমার মাথায় থাউজেন্ড অফ থটস আসবে। কারণ তোমার ভেতরে, তোমার তো মাথায় টেনশন আছে যে আমার এখন এই কাজটা করতে হবে, এখানে যেতে হবে, কালকে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, তখন তোমার মাথাটা রিল্যাক্সিং স্টেটে আছে, সমস্ত থটস আসছে। তো এই যখন সেন্স গুলোর উপরে তুমি কন্ট্রোল করে ফেলেছো না, তখন তুমি কিন্তু কনসেন্ট্রেশন করাটা শিখবে অ্যাকচুয়ালি। যে এবার আমি কমপ্লিটলি কনসেন্ট্রেট করছি আমার নিজের ওপর। আই এম এক্সপ্লোরিং মাই সেলফ এই স্টেটে। কোনো একটা বিষয় কিন্তু আমি করছি না, ওভারঅল কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। তারপরে আমরা আসি হচ্ছে এই ধ্যান যে টার্মটায়, সেখানে আমরা একটা জিনিসের উপর কনসেন্ট্রেশন শুরু করি। অনলি ওয়ান ওয়ান থিং এট এ টাইম। একটা জিনিসের উপর তুমি ধরো তুমি নিজের ব্রিদিং ইন ব্রিদ আউট এর উপর কনসেন্ট্রেট করছো, দীর্ঘ সময় ধরে সেই কনসেন্ট্রেশন তুমি রাখতে পারছো, এটা কিন্তু প্রথম কথা। ভেরি আমরা ইম্পর্টেন্ট। রাখতে পারি না। এখনই ভাবছি যে এটা নিয়ে ভাববো, 2 মিনিট পরই মনে হলো না একটু ফোনটা দেখি, একটু রিলসটা দেখে আসি, কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে গেল। এইভাবে যখন তুমি কনসেন্ট্রেশন রাখতে শিখবে, তখন তুমি জানবে যে তুমি ধ্যান করতে শুরু করছো, অনেকক্ষণ ধরে তোমার লং ডিউরেশন হবে ওটা। শেষ হচ্ছে সমাধি। সেটা তো মানে খুব ডিফিকাল্ট একটা স্টেট, সবাই সত্যিই পারে না। তবে আমরা দেখেছি অনেক ধ্যান ভঙ্গিমা, যেরকম স্বামী বিবেকানন্দ উনি সমাধি লাভ করতে পেরেছিলেন, গৌতম বুদ্ধ আছেন। তো এটা তো একটা পুরো স্পিরিচুয়াল স্টেট, যারা পারেন তারা অবশ্যই একটু আমি অন্যরকম জাস্ট হন। ছোট্ট করে তোমাকে একটু বলতে, মানে অনুরোধ করব যে সমাধি বিষয়টা কি হয়, মানে এটা এই এই যখন শব্দটাই উঠলো তখন আমাদের ছেলেমেয়েদের কাছে বা মানুষজন যারা দেখবেন তাদের কাছে এই বিষয়টা একটু স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে সমাধি কি হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো তুমি হ্যাঁ অবভিয়াসলি, তো তুমি জিনিসটার মানেটা আগে যদি আমরা ভাবি, সমাধি জিনিসটা আমরা কি ভাবতে পারি, যে একটা মানুষ সে ধ্যান মুদ্রায় বসে আছে, তার কমপ্লিট কনসেন্ট্রেশন আছে, তার এতগুলো যে ফ্যাক্টর হয়ে গেছে, তার কোনো আউটসাইড কোনো স্টিমুলেশন তাকে এফেক্ট করছে না, সে দীর্ঘক্ষণ কনসেন্ট্রেশন রাখতে পারছে। তুমি এরকমই একটা স্টেটে পৌঁছবে যে তোমার থার্ড আই যেটা আমরা বলি, থার্ড আই এর উপর তুমি ভীষণ ভাবে কনসেন্ট্রেট করতে পারবে। এবং তুমি ধরো তোমার কাছে আজকে তুমি নর্মাল মেডিটেশন বা ধ্যান করতে বসেছো, বসে তোমার আউটসাইড প্রচন্ড নয়েজ হচ্ছে, তোমার বারবার মনটা ওদিকে চলে যাচ্ছে। যে সমাধি স্টেটে পৌঁছেছে তার ক্ষেত্রে কিন্তু এই আউটসাইড নয়েজ বলো, বা ধরো কোনো একটা সাপোজ তুমি একটা মশা কামড়ালো, আউটসাইড আমি স্টিমুলেশন ধরলাম, সেটাও তাকে এফেক্ট করছে না। কারণ তার মাইন্ড তার হাতে এরকম ভাবে কন্ট্রোল হয়ে আছে যে যখন সে কনসেন্ট্রেশন স্টার্ট করেছে, তার পুরো মাইন্ডটা তার বডি মানে কোনো কন্ট্রোল নেই।
সে শুধুমাত্র একটা জিনিস জানে যে আমি একটা জিনিসের উপর ফোকাস করছি, অনলি ওয়ান থিং, বাকি কোনো কিছুটার দিকেই তোমার কোনো এফেক্ট করছে না। সেটা হলো সমাধি। আমি চেষ্টা বিউটিফুল। করলাম খুব জিস্ট বোঝানোর। যদিও এগুলো অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় বোঝার জন্য, আমি নিজেও এখন অনেক শিখছি। তো তাও যতটুকুনি পারলাম আমি চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে বিষয়টা। সত্যি কথা বলতে কি বলতো, আমি এতটুকু অংশে যতটা বুঝলাম সেটা হচ্ছে যোগা ইজ সামথিং যেটা শুধুমাত্র শরীরের নয়, মানে শরীরের সাথে যে মনের সংযোগের কথাটা তুমি শুরুতে বললে, এই কমপ্লিট ওয়েলনেসটাকে প্রমোট করে। অ্যান্ড আমার মনে হয় প্রতিটা ছেলে মেয়ের যোগা মানে আই এম ফিলিং সো রিল্যাক্সড, মানে কেন সেটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বলবো, ডেফিনেটলি এখানে বললে অনেকটা সময় যাবে। আই এম ফিলিং সো রিল্যাক্সড, আমি এখন অনেক কিছু মেলাতে পারছি যে আচ্ছা এই এই কারণে তাহলে আমার এগুলো হচ্ছে না, আমাকে তাহলে এইগুলোর উপর ফোকাস করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে যারা দেখবেন বা যারা দেখছেন এই মুহূর্তে এই ভিডিওটা, তাহলে তারাও সম্পূর্ণতাটা নোটিস করতে পারবেন যে আপনাদের কোথায় কোন সাধনায় সমস্যা থেকে যাচ্ছে। এরকম সাধনা তো প্রচুর মানুষ করছে, সেটা একদম। শরীর মন সম্বন্ধিত বিভিন্ন ধরনের। এবং খুব ভালো লাগলো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এবার আমরা শুরু করব হচ্ছে আসন নিয়ে আলোচনা। তো যেরকম বলা শুরু করেছিলাম আমি, যে একটা বডি পার্ট ধরেই যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথম আসে হচ্ছে আমাদের মাথা। ঠিক আছে। হুম। এবার মাথার, আচ্ছা আমি কি এইভাবে তোমাকে জিজ্ঞেস করবো নাকি তুমি বলা শুরু করবে যে একদম বিগিনার থেকে কিভাবে আসন প্র্যাকটিস করানো শুরু হয়, কোনটা কোনটায় তুমি কমফোর্টেবল? যেটা সুবিধা, মানে ডিজিজ নিয়ে আলোচনা করলে তুমি আমাকে পরপর ডিজিজ বলতে পারো, আমি সেই অনুযায়ী বলতে পারি কি কি ধরনের আসন করলে তার আহ, ফল পাওয়া যায় বা উপকার পাওয়া যায়। বা আমরা একদম বিগিনার লেভেল যেখানে কোনো রকম কোনো অসুখ আলাদা করে নয়, শুধু একটা হেলদি থাকার জন্য, হেলদি ইন দ্য সেন্স হচ্ছে আমি সব রোগ থেকে মুক্ত থাকবো, হুম। তো সেই জন্য আমাদের কি কি করা উচিত সেটা আমি বলতে পারি। বেশ, তাহলে আমি সেভাবেই শুরু করি, দ্বিতীয়ভাবেই শুরু করি। তুমি বলা শুরু করো যে একদম বিগিনার লেভেল থেকে কি কি আসন করবে। আচ্ছা, প্রথমেই বলি যে আসন যারা প্র্যাকটিস করবে বা করছে তাদের কিন্তু প্রথমে ওয়ার্ম আপ করা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যদি উইদাউট এনি ওয়ার্ম আপ কখনো আসন স্টার্ট করি, আমার কিন্তু চোট আঘাত লাগতে পারে। এবার সেটা যে বয়সেই হোক, ওয়ার্ম আপ শুরু করতে হবে। ওয়ার্ম আপ কিরকম ভাবে করবো? একদম দাঁড়িয়ে প্রথমে ওয়ার্ম আপ শুরু হবে আমার ঘাট থেকে, নেক ফার্স্ট। হুম। তো নেক রোল করতে পারি। এন্ড হবে আমার একদম পায়ের পাতা, মানে আমার পায়ের পাতার রোটেশন হয়, স্ট্রেচিং হয় এইভাবে। হুম। তো দের ইজ এ সিকুয়েন্স যেখানে পরপর পরপর প্রত্যেকটা বডির পার্ট এবং মাসেলের এক্সারসাইজ। যখন আমার এক্সারসাইজের মানে ওয়ার্ম আপ কমপ্লিট হলো, তারপর আমি শুরু করবো আসন। এবার আসন কি কি করবো, প্রথম মানুষের প্রশ্ন থাকে। বেসিক যারা প্র্যাকটিস করছে, যেমন ধরো পদ্মাসন, বজ্রাসন, এগুলো সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা পয়েন্ট এখানে আসে যে আমি কতটা সুস্থ নিয়ে শুরু করছি। কেন আমি কথাটা বললাম? ধরো আজকে তোমার আর্থারাইটিস এর প্রবলেম থেকে হাঁটুর হাড়টা ক্ষয়ে গেছে, এইবার এই পয়েন্ট থেকে তুমি যোগা করা শুরু করছো। এই যে জিনিসটা হয়ে গেছে, ডিজেনারেশন হাড়ে হয়ে গেছে, এটা কিন্তু রিভার্ট করবে না। তুমি হাঁটুটাকে পুরো আগের মতো করে ফেলতে পারবে না। তুমি কি করতে পারবে? তুমি জিনিসটাকে আরো যাতে প্রোগ্রেস না করে যায় সেটার দিকে খেয়াল রেখে থামিয়ে দিতে পারবে ও প্রোগ্রেসটা, ওইখানে জিনিসটাকে আটকে দিতে পারবে। এইটা একটা ফ্যাক্টর হয়। সেকেন্ড হচ্ছে তুমি কতটা অ্যাক্টিভ, মানে ধরো অনেকের ক্ষেত্রে কি হয়, তারা এতটাই সেডেন্টারি লাইফস্টাইল লিড করে এসেছে, খুব অল্প প্র্যাকটিসে হাঁপিয়ে যাচ্ছে, তারা নিতে পারছে না। তাদেরকে আমরা কিরকম ভাবে আসন করাবো? বা অনেকে আছে যারা একটা খুব মানে হেলদি লাইফস্টাইলে ছিল বা এক্সারসাইজ করতো, সাম এনি রিজন তারা বন্ধ করেছে, তারা কি ধরনের আসন করবে? এই যে তিনটে আমি ধরনের টাইপ করলাম, বেসিক একদম, এটা ছাড়াও অনেক টাইপ হয়। তিনজনে কিন্তু তিন রকম ধরনের ভাবে আসন করা উচিত। আসনের ক্ষেত্রে আমি বলি, ধরো খুব কমন প্রবলেম হয় যেটা হচ্ছে ডাইজেশন ইস্যু, যেগুলো আমি মোটামুটি এখন লাইফস্টাইল প্রবলেম আসছে আমি সেগুলোকে আগে বলে দিচ্ছি। ডাইজেশন ইস্যু হয়, হরমোনাল ইমব্যালেন্সের প্রচুর প্রবলেম আছে, আলাদা করে বলার কিছুই নেই। ধরো ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, পিসিওডি প্রবলেম হয়,
প্লাস হচ্ছে স্পন্ডলাইটিস, লোয়ার ব্যাক পেন, স্লিপ ডিস্ক, নি ইস্যুস, এগুলোও বাড়ছে। খুব কম বয়সীদের মধ্যে এগুলো কিন্তু বেশি হচ্ছে, রাদার দ্যান একটু এজ ফ্যাক্টর না থাকা সত্ত্বেও। তো এই যাদের এরকম শুরু হচ্ছে তাদের প্রথমে ওয়ার্ম আপ করবে, আসন শুরু করবে। সবসময় যেটা আমি করাই, শুয়ে থেকে আসন করো। শুয়ে আসন আমরা কি কি করতে পারি? পবন মুক্ত আসন করতে পারি, যেটা আমাদের ভীষণ ভালো আসন হচ্ছে। বডি থেকে তোমার এই যে ইনডাইজেশন হয়, যে ডাইজেশন হচ্ছে না, আমি প্রচন্ড অ্যাসিডিক ফিল করছি, সেগুলোকে কমাতে হেল্প করে। সেতু বন্ধাসন হয়, এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কে স্টিমিউলেট করে, থাইরয়েডের প্রবলেমটা কিছুটা কমে। প্লাস ধরো উত্থান পদাসন হয়, সেটাও তোমার হচ্ছে লোয়ার যে পোর্শনটা, মানে আমরা পুরো বলি কোমর থেকে হিপ জয়েন্ট টু টো, সেই পোর্শনে মাসেলের যে পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করে। প্লাস তোমার এই ডাইজেশনের প্রবলেমের জন্য ভালো। আরো অনেক শুয়ে আসন আছে, আমি তিনটে বললাম। তারপরে ধরো অর্ধহলাসন আছে, যেটাও সেম ভাবে আমাদের লোয়ার ব্যাককে ভীষণ ভাবে স্ট্রেনথেন করতে, ব্যাক পেন রিলিজ করতে, প্লাস ধরো লোয়ার অ্যাবডোমিনাল যে প্রবলেম গুলো বিশেষ করে মেয়েদের হয় হুম। সেগুলো কমাতে হেল্প করে। তোমার শুয়ে আসন হয়ে যাওয়ার পর তুমি চেস্টের উপর শোবে, মানে যেটাকে আমরা বলি প্রোলাইন পজিশন। চেস্টের উপর শুয়ে খুব কমন আসন ভুজঙ্গা আসন। এই যে দীর্ঘক্ষণ ধরে আমরা একভাবে বসে কাজ করি, তো সেখানে তুমি বডিটা বেন্ড করছো পিছন দিকে, তো লোয়ার ব্যাক পেন কমায়। যাদের লাম্বার স্পন্ডিলোসিস থাকে তাদের জন্য ভীষণ হেল্পফুল একটা আসন। হুম। প্লাস এটা ডাইজেশনও ইমপ্রুভ। শলভাসন হয়, শলভাসনের ক্ষেত্রেও সেম ভাবে তোমার লোয়ার ব্যাকের যে স্ট্রেংথ করে, প্লাস তোমার হচ্ছে পেলভিক বোনকে খুব ভালোভাবে একটা মজবুত করতে বা মাসেল গুলোকে টাইটেন করতে হেল্প করে। পেলভিক বোনটা কি, শুয়ে যদি আসুন। একটু অডিয়েন্সকে বুঝিয়ে পেলভিক বলবেন? বোন হচ্ছে তোমার আমাদের যে নিচে যে কোমর পোর্শন, হুম। যে কোমর সঙ্গে যেখানে তোমার পাটা জয়েন হচ্ছে, যে হুম। বোনসটা, যে পেলভিক বোন বলো ওটাকে, আচ্ছা। এটা লোয়ার পোর্শন আমরা বলতে পারি। খুব ওকে। সোজা ভাষায় লোয়ার পোর্শনকে স্ট্রেনথেন করা, কোমরের জোরটা বাড়ায়। সোজা ভাষায় কোমরের জোর কোমরটা বাড়ানো। আমাদের যখন জোরটা কমে যায় তখন ব্যথা হয়, তো এই কোমরের জোরটা বাড়াতে ভীষণ ভাবে হেল্প করে। এছাড়াও আমি বলতে পারি তারপরে তুমি বসে আসন করবে। উপর হয়ে শুয়ে হলো, হুম। উঠে বসলে, বসে তুমি বজ্রাসন করো। হাঁটু মুড়ে বসে যেটা করি ডাইজেশনের জন্য, এটা তো কোনো কি বলবো, জুড়ি মেলা ভারী আসন থাকে। এ উঠে যদি কেউ 5-10 মিনিট বজ্রাসনে বসে, তার ডাইজেশন অনেক ইমপ্রুভ করে যায়। প্লাস তুমি ভদ্রাসন করো। ভদ্রাসন হচ্ছে যেটা আমাদের একদম লোয়ার অ্যাবডোমিনাল, বা বলতে পারো মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস ওভারিতে সার্কুলেশন টা বাড়ায়, ব্লাড সার্কুলেশনটা কিন্তু ইনক্রিজ করে। তো ভদ্রাসন করতে পারো। ধ্যানাসনে বসো, পদ্মাসন, ওটা করো। এছাড়াও পশ্চিম উত্থানাসন আছে, তুমি নিজে ট্রাই করে দেখবে তুমি বসে কতটা তোমার হাত এগোচ্ছে। আমাদের হিউম্যান বডি যেরকম স্ট্রাকচার, তাদের কিন্তু প্রত্যেকেরই হাতটা আমাদের পায়ের পাতায় টাচ করার কথা। কিন্তু কি হচ্ছে, এই যে ল্যাক অফ অ্যাক্টিভনেস, বা আমার কোনো অ্যাক্টিভিটি নেই, আমি সারাদিন বসে আছি, বা অ্যাক্টিভিটি হলেও সবকটা মাসেল আমার কাজ করছে না, আমাদের বডির ঠিক সাইডের যে দুটো মাসেল এগুলো স্টিফ হতে শুরু করে। দেখবে তুমি দাঁড়িয়ে নিচু হতে চেষ্টা করলে পুরো হাতটা মাটিতে টাচ করে না, কিন্তু সেটা তো করা উচিত। হুম। হুম। মানে আমার তো সেরকমই ফ্লেক্সিবিলিটি আছে বডিতে, হুম। কিন্তু আমার নিজের কিছু প্র্যাকটিস না করার কারণে, ঠিক মতো ভাবে অ্যাক্টিভ না থাকার জন্য বা এক্সারসাইজ না করার জন্য আমার মাসেল স্টিফ হয়ে যাচ্ছে। পশ্চিম উত্তানাসন হচ্ছে সেরকমই একটা আসন। জানুশীলাসন আছে, যাদের ডায়াবেটিস আছে তাদের এটা ভীষণ ভাবে হেল্পফুল আসন। আমাদের যে আহ যখন আমরা নিচু হই, নিচু হয়ে যখন মাথাটা আমরা টাচ করাই হাঁটুতে, সবার হয় না বাট চেষ্টা করতে হয়, সেই সময় আমাদের কি হচ্ছে, যে আমাদের প্যানক্রিয়াসটা স্টিমুলেট হয়, যেহেতু ওর উপর আমরা চাপ করছি। হুম। আমরা যখন সারাদিন অ্যাক্টিভিটি করি, দেখবে আমরা কতটা পেটের অ্যাক্টিভিটি হয়, হয়ই না, আমাদের আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন মানে ভীষণ ভাবে ওই জন্য ফ্যাটটা অ্যাকিউমুলেশনের জায়গা হয়ে যায়। হুম। এই ধরো হিপ পোর্শনটা, হুম। তো এই জিনিসগুলো হচ্ছে কেন হয়, কারণ তোমার মাসেল গুলো ওখানে কোনো কাজই করছে না। হুম। তখন তুমি জানুশীলাসন করবে, তুমি নিচু হচ্ছ, তোমার পেটের উপর চাপ পড়ছে, তোমার সেটা ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে যেরকম হেল্প করছে, প্লাস ডাইজেশন ভালো করছে। তোমার ফ্যাট সেখানে খুব একটা মানে উচিত নয় সেখানে ফ্যাট আসা, যদি তুমি ফ্যাটনেস নিয়ে শুরু না করো তো। হলো জানুশীলাসন। বক্রাসন আছে, যেটা টুইস্টিং পশ্চার, স্পাইনাল টুইস্টও খুব ইম্পর্টেন্ট। তো এভাবেই আবার তুমি শেষ করবে দাঁড়িয়ে আসন দিয়ে।
অর্ধচন্দ্রাসন আছে, অধহস্তাসন, নিচু হয়ে পায়ের পাতায় টাচ করতে হয়। বৃক্ষাসন, যে আমি শেষ করবো যে আসনটা দিয়ে, এটা একটা ব্যালেন্সিং আসন। হুম। সবাই ট্রাই করতে পারে, এটা একদম সহজ একটা জিনিস, কিন্তু করাটা সহজ নয়। তোমাকে ব্যালেন্স করতে হবে এক পায়ের উপর। তুমি আগেকার দিনে ঋষি মুনিদের এরকম অনেক ছবি পাবে যেখানে ওনারা এক পায়ে দাঁড়িয়ে আছেন, আরেকটা পা তুলেছেন সেই ব্যালেন্সিং পায়ের ওপর, হাত দুটোকে ওপরে নমস্কার করে রেখে। এক পায়ে যখন তুমি দাঁড়াবে, এটা সম্পূর্ণ কনসেন্ট্রেশন প্র্যাকটিস। তোমাকে স্থির দৃষ্টিতে একটা যে কোনো স্ট্যাটিক অবজেক্টের দিকে আগে তাকাতে হবে। তুমি একদম কনসেন্ট্রেট করবে ওই জিনিসটার উপর, তারপরে তুমি আস্তে আস্তে ব্যালেন্স করবে। প্রথমে কোনোদিনই, খুব কম মানুষ প্রথম দিনই ব্যালেন্স করতে পারে। হুম। যেটা আস্তে আস্তে যখন তুমি প্র্যাকটিস করবে, তোমার কনসেন্ট্রেশন ওখান থেকে বাড়বে। তুমি শিখবে যে কি করে আমি একটা জিনিসের দিকে মোটামুটি 5-6 সেকেন্ড তাকিয়ে থাকতে পারি এবং আমি এক পায়ে দাঁড়াচ্ছি। প্লাস তোর ফিজিক্যাল বেনিফিট আছে, তোমার বডি ব্যালেন্স বাড়াচ্ছে, মেন্টাল কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, স্ট্রেচিং হচ্ছে। আমি একটা জাস্ট জি স্টাপ চার্ট বললাম, এবার হুম। এটা অবভিয়াসলি তোমার বডি টাইপ অনুযায়ী, তোমার কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হয়। বেশ, খুব ইন্টারেস্টিং শব্দটার থেকেও যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই পুরো কনভারসেশনটার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি ছেলে মেয়েদেরকে বলতে চাই, বা যারা দেখবেন তাদেরকে বলতে চাই, যে এখন তো রিলের সময়, আর আমি খুব একটা যে রিলের বিরোধী সেটা আমি বলবো না, কিন্তু মানুষের জীবনে এখন যে কোনো পদ্ধতির অ্যাপ্লিকেশনের পন্থা হয়ে গেছে রিল। মানে যদি আজকে আমি রিলে দেখি যে অমুক আসনটা করলে আমার কোমরের ব্যথা কমে যাবে, বা অমুক আসনটা করলে আমার হয়তো কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আমরা শুধু সেই আসনটার দিকেই ফোকাস করার পছন্দ করছি। যেরকম এখন এখন এটা ট্রেন্ডি হয়ে গেছে। আমি খুব নর্মাল বলছি বজ্রাসনের কথা। এই বজ্রাসনের রেকমেন্ডেশনটা কিন্তু তোমার এমন মানুষের থেকে আসছেন যারা হয়তো কনসিস্টেন্টলি প্র্যাকটিস করছেন, কিন্তু একদম। ফর হেলথ বেনিফিট তারা হয়তো একটা অংশ রিল করে, এবং হেলথ বেনিফিটের থেকে বড় কথা তাদের অতটা পুরোটা বলার সময় নেই, তাই এই জন্য রিলে একটা ছোট্ট করে ওনারা একটা ভাগ বলে আপলোড করছেন, যেটা হয়তো লক্ষ লক্ষ লোকজন দেখে শুধু বজ্রাসনের দিকে ফোকাস করছে। তো দ্য থিং ইজ যে এটা একটা একটা শরীর তো একটার সাথে আরেকটা অ্যাটাচড, আমি আমার দর্শকদেরকে বলছি। তো এটা খুব ভালো হবে যদি একটা যে কোনো ধরনের আসনকে আপনারা প্র্যাকটিস করার থেকে কোনো আসন জানেন বা এক্সপার্ট বা আমাদের অনুষা তো রয়েছে, তার থেকে তার সাথে কনসাল্ট করে যদি আপনারা কনসিস্টেন্ট পুরোটা প্র্যাকটিসের মধ্যে থাকার চেষ্টা করেন। আই হোপ অনুষাও সেটাই সাজেস্ট করবে। আমি একটা এখানে ধরো তোমার সঙ্গেই একমত অবশ্যই, তুমি যেটা বললে। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি, যেটা আমি দেখেছি, হুম। যে মানুষ কি করে, ধরো আজকে আমার মনে হচ্ছে আমি যোগা প্র্যাকটিস শুরু করবো। হুম। তো আমি ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া, আমি নট টেকিং নেম, বাট যে কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে তুমি একটা ভিডিও পেলে যেখানে তোমাকে একটু যোগা শেখাচ্ছে, তুমি সেটা দেখে করা শুরু করলে। এবার তোমার কিন্তু ধরো বজ্রাসন, তুমি বজ্রাসন দেখেছো রিলে, তুমি মনে করলে আমার ডাইজেশন ঠিক মতো হয় না, আমি বজ্রাসন করবো। তোমার এদিকে নিতে এমন একটা প্রবলেম হয়েছে, বা ধরো নি রিপ্লেসমেন্ট আমি অতও যাচ্ছি না, হাঁটুতে একটা ইনজুরি হয়েছে, কিছু একটা ইনজুরি আছে, তুমি বজ্রাসন করা শুরু করলে। তোমার যে উদ্দেশ্যে বজ্রাসন করা, ডাইজেশন ইমপ্রুভ হওয়া, সেটা হওয়ার জায়গায় যে নি ইনজুরিটা সেটা বেড়ে গেল। হুম। কারণ যখনই হাঁটুতে ইনজুরি হবে তখন কিন্তু বজ্রাসনটাকে বন্ধ রাখতে হবে, হাঁটু মোড়া যাবে না। একটা জায়গা যেটা তোমার ক্ষতস্থান হয়ে আছে, তুমি যদি সেটাকে কিওর না করে তার উপরে আরো মানে জিনিসপত্র করতে থাকো বা লাগাতে থাকো, যেটাতে তার ক্ষতটা আরো বেড়ে যাবে, তো সেটা তো তোমার লাভের থেকে বেশি লোকসান হবে। একদম। এই জিনিসটা তোমাকে একমাত্র এক্সপার্ট গাইড করতে পারবেন, যে একদম। জানে, সে তোমাকে সঠিক আসন বলতে পারবে যেটা করলে তোমার ডাইজেশন ভালো হয়। অল্টারনেট, একদম। বজ্রাসনে অল্টারনেটে তুমি কি করতে পারো। আর কোথাও না কোথাও আমার যে ডাইজেশন ভালো হচ্ছে না, তার কারণ যে শুধু বজ্রাসন করলেই চলে যাবে সেটা নয়। আমরা আলোচনার শুরুতে হুম। বললাম যে আসনের আগেও দুটো অংশ আসে, দ্যাট ইজ ডিসিপ্লিন, ঠিক সময় ঠিক খাওয়া, বা কোনো জাঙ্ক শরীরে বেশি অ্যালাউ না করা, তো এই যে নিয়মিত পরিমাণ জল খাওয়া, তো সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে অবশ্যই এই বিষয়ে অনুষার সাথে এবং অনুষার মতো যারা এক্সপার্ট আপনার পরিচিতের মধ্যে রয়েছে তাদের সাথে মানে যোগাযোগ করে আপনারা একটা কনসিস্টেন্ট প্র্যাকটিস শুরু করুন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা অলরেডি করেছি, যে ওজন কমানোর ক্ষেত্রে এটা একটা কনসিস্টেন্ট প্রসিডিওর আমরা পেয়ে গেছি। তাই জন্য পরের প্রশ্নে চলে যাব আরো, যে খাবার খাবার খাওয়া
কি ধরনের খাবার খাবো বা যোগিক প্র্যাকটিসের মধ্যে থাকাকালীন আমার শরীরকে আমি কি কি ধরনের খাবার দেব, যাতে আমার এই যে আমি যোগা প্র্যাকটিস করছি এর ফুল বেনিফিট আমি পাই। কি ধরনের খাবার তুমি সাজেস্ট করবে? এক্ষেত্রে কি কিছু আছে এরকম রেস্ট্রিকশনস? দেখো, রেস্ট্রিকশনস বললে অনেক কিছু হয়, কিন্তু আমি যেটা নিজে ফলো করেছি বা আমি 19 বছর ধরে যে আমার শেখা, আমি বিভিন্ন কম্পিটিশন করেছি বা যাই যতদূরই গেছি, যত যেখানে পৌঁছেছি, কিন্তু আমি এটাই মনে করেছি সবসময় আমি, মানে বাইরের খাবারটা তো ছেড়ে দাও, ওটা অ্যাভয়েড করতে হয়। যে কোনো খাবার খাও যেটা হোমমেড, সেটাকে তুমি যেভাবে প্রিপেয়ার করতে পারো। তবে হ্যাঁ, হোমমেড মানে এটা না যে আমি ভীষণ ডিপ ফ্রাইড খাবো, আমি এরকম কিছু খাবো যেটা ভীষণ আমার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে, না। বাট তুমি বাড়িতে বানিয়ে খাও, মাঝে মধ্যে যদি ইচ্ছা করে ওটাও খেতে পারো। বিকজ আমার একটা জিনিস মনে হয় যে খাওয়াটা মানুষ শুধুমাত্র পেট ভর্তি করার জন্য খায় না, দের ইজ আ মেন্টাল কানেকশন। একদম। তুমি কাউকে হঠাৎ করে বলে দেবে যে আমার তুমি যোগাসন শুরু করছো, তোমাকে এই খাবারগুলো বাদ দিয়ে দিতে হবে, এবং সেই মানুষটা কিন্তু সেটা ভালোবাসে। তার যোগার প্রতি যে ভালোবাসাটা আসার কথা, যেটা সে ভালোবেসে শুরু করতে চেয়েছিল, কোথাও না কোথাও তার মনে সেটা একটা আক্ষেপ তৈরি করলো যে আমি তো এটা খেতে পারতাম। হয়তো সে করবে, কারণ আমি বলছি মানে একটা টিচার, তারও শোনার দরকার, সে শুরু করে দিল। কিন্তু আমি কখনোই বলি না, আমি প্রত্যেককে বলি পুরো পেট ভর্তি করে খাওয়া উচিত নয়। যতটা খাবে যত, মানে এরকম না হয় যে আমার পুরো স্টমাক ফুল হয়ে গেল, আমার কষ্ট হচ্ছে না। অল্প অল্প খাও, বারে বারে খাও, কিন্তু বাড়িতে বানানো খাবার খেতে হবে। অ্যান্ড একটা ব্যালেন্স ডায়েট রাখা, যেখানে তোমার ফ্রুটস থাকবে, ভেজিটেবলস থাকবে, তোমার প্রোবায়োটিক হিসাবে একটা সোর্স হিসেবে ধরো তোমার দই থাকলো, স্যালাডস থাকলো, কার্বোহাইড্রেট থাকলো। এটা, যদি কেউ ওয়েট রিডিউসের জন্য ডায়েট করতে চায়, অফকোর্স কনসাল্ট উইথ ডায়েটিশিয়ান। এটা তোমার শরীর অনুযায়ী সে তোমাকে গাইড করবে, এবং তার সাথে তুমি এক্সারসাইজ করো, হ্যাঁ। এটা আমি বলি। তবে হ্যাঁ, এটা আহ আজকে আমাদের নেটওয়ার্ক আমাদেরকে প্রচন্ড পরিমাণ ভোগাচ্ছে। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি সেরকম কাউকে আলাদা করে কোনো রেস্ট্রিকশনস দিই না। হুম। তবে হ্যাঁ, যতটা সম্ভব আহ নিজের বাড়িতে বানানো ব্যালেন্স ডায়েট খাবে, যেটা আমি নর্মালি খাই, একটা ভাত, ডাল, ফুল মিল যেটা হয়, হুম। সেরকম খাও। আর ব্রেকফাস্টটা সবসময় মনে রাখতে হবে, কিন্তু আমাদের সব থেকে হেভি মিল হওয়া দরকার, যেটা আমরা ইউজুয়ালি নেগলেক্ট করে থাকি। ব্রেকফাস্টটা কম খাই, চেষ্টা করি ওই সময়টা স্কিপ করার। হুম। কিন্তু যদি কারোর সেরকমই মিল প্ল্যানিং থাকে সারাদিনে, ব্রেকফাস্ট কিন্তু একটু হেভি খেতে হবে, এবং চেষ্টা করতে হবে একটু ফাইবার রাখার। এইটুকুই আমি সাজেস্ট করি, এর বেশি কিছু আমি কাউকে বাধা দিই না। তবে হ্যাঁ, সবটাই করো, কন্ট্রোলে করো, নাথিং শুড বি আউট অফ কন্ট্রোল, এটা। আর আমরা পডকাস্টের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। এবার আমি অনুষাকে বলবো যে, অনুষা তুমি একটা টার্ম কিছুক্ষণ আগে ইউজ করলে যে কম্পিটিশন করো, তুমি যোগার কম্পিটিশন করো। তো এই জার্নিটা নিয়ে আমি তোমাকে কিছু একটু বলার বলার জন্য রিকোয়েস্ট করবো। এই জার্নিটা হচ্ছে আমার টানা 2006 থেকে আমি শেখা শুরু করেছি। হুম। আর 5 জনের মতো আমারও শেখার শুরুটা খুব স্বাভাবিকভাবেই শরীর সুস্থ রাখার জন্য। আমি মায়ের হাত ধরে গেছিলাম, মাও ভর্তি হয়েছিল, সাথে আমারও ভর্তি হওয়া। এবং সেখানে আমার যিনি গুরু, সৌরভ শেখর কুন্ডু, ওনার কাছে উনি প্রথম বলেছিলেন যে ফ্লেক্সিবিলিটি যেরকম আছে, কম্পিটিশন তুমি করতে পারো। তখন আমি অনেক ছোট, এত কিছু বুঝিও না। হুম। আমার মায়ের ভীষণ ভাবে চেষ্টা, মাও শেখানো শুরু করে। কম্পিটিশনের ক্ষেত্রে কি হয়, কম্পিটিশনে আমাদের একটু কঠিন আসন করতে হয়। যেরকম আমরা নর্মাল প্র্যাকটিস করি, তার বাইরে গিয়ে একটু শরীরের আরো একটু বেশি চাপ দিয়ে আসন করতে হয়। আমি কয়েকটা আসনের নাম বলছি, যারা উৎসাহ এটা জিনিসটা নিয়ে জানতে, তারা সার্চ করে দেখতেই পারে। যেরকম হচ্ছে নটরাজ আসন, যেরকম হচ্ছে কুর্মাসন, যেরকম হচ্ছে শীর্ষাসন বা পদ্ম শীর্ষাসন। এগুলো অনেকেই করেন। আর তবে এগুলো একটু প্র্যাকটিস করার জন্য বেসিকটা ভালো করে রপ্ত করে নিয়ে তারপরে আমরা অ্যাডভান্সের দিকে যাই। আচ্ছা। তো সেইভাবে আমারও অ্যাডভান্সের জার্নি শুরু হয়েছিল। হুম। তারপর থেকে আমি বিভিন্ন কম্পিটিশন করতাম, যেগুলো লোকাল কম্পিটিশন ছিল আমাদের এই হাওড়াতে বা কলকাতায় হতো। তারপরে আমি স্যারই আমাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করলেন একটা ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়নশিপ। তো আমার জার্নিতে শুরুটা একটু ব্যর্থতা দিয়ে ছিল। আমি যখন আমাদের একদম বিলো এইজ এজ গ্রুপ হয়, তখন আমি সেরকম ভাবে কোনো সফলতা পাইনি। তারপরে যখন 8 to 12 ইয়ার্স আমাদের এজ গ্রুপ আছে, মানে যখন কম্পিটিশন হয়, একটা এজ গ্রুপের মধ্যে কম্পিটিশন হয়, বয়েজ এন্ড গার্লস আলাদা থাকে।
তো সেই 8 to 12 ইয়ার্স থেকে আমার প্রথম ডিস্ট্রিক্টে ফার্স্ট হওয়া, সেটা আমি আচ্ছা। বলছি 2008 এর স্টোরি। এবং সেখানে গিয়ে আমি যখন বেঙ্গল কম্পিটিশন যাই, যেটা আমাদের অল ওভার বেঙ্গলের মধ্যে সব থেকে টাফেস্ট কম্পিটিশন, ন্যাশনালের জন্য সিলেকশন হয় ওখানে। সেখানে আমি প্রথম বছরও ব্যর্থ হই, কিন্তু তারপরের বছর থেকে আমার আহ, বলতে পারবো এই জার্নিটা স্টার্ট হয় টু ওকে। থাউজেন্ড নাইন থেকে। 2009 ফার্স্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়া, 2010 আমার ফার্স্ট ন্যাশনাল যাওয়া, মানে ওরকম ভাবে আর কি। নাইনে আমার যাওয়া হয়নি, মানে কিছু পার্সোনাল রিজনের জন্য। এবং 2011-এ আমার ফার্স্ট ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার একটা খেতাব পাওয়া। লাভলি। সেই থেকে যে কনসিস্টেন্সি শুরু হয়েছে। আজ আমার লাস্ট এই বছরও আমি বেঙ্গল কম্পিটিশন করেছি, আমি ফার্স্ট হয়েছি। মাঝখানে আমার শুধু 2014 আমার একটা বাড়িতে অ্যাক্সিডেন্টের জন্য আমার ন্যাশনাল যাওয়া হয়নি, আচ্ছা। বাট আমি সেই বেঙ্গল ন্যাশনাল কম্পিটিশন চালিয়ে গেছি। তারপরে 2018-এ আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল লেভেল একটা কম্পিটিশন নাম দেওয়া, সেখানে ওকে। গোল্ড মেডেল পাওয়া, অ্যান্ড এশিয়ান কম্পিটিশন, সেটা আমি এখনো কন্টিনিউ রেখেছি। এবং যেটা বলতে পারো কেন এতদিন ধরে করা, এত অনেক কিছু জীবনে, অনেক কিছুতেই আমাকে কি বলবো কন্ট্রোল করতে হয়েছে, ইন দ্য সেন্স আমার পড়াশোনা এসেছে, আমার বাড়িতে অনেক প্রবলেম হতে পারে, সমস্ত কিছু মিলিয়ে এক হচ্ছে আমার মা বাবার অসম্ভব সাপোর্ট আমার প্রতি, বিশ্বাস রাখা যে হ্যাঁ আমি পারবো। আমি এরকমও কম্পিটিশন করেছি যেখানে আমি এক্সাম দিয়েছি, দিয়ে কম্পিটিশন করে ফিরে এসে আবার আমি এক্সাম দিয়েছি, এবং সেই কম্পিটিশনটা ন্যাশনাল কম্পিটিশন ছিল। তো সেটা আমার মা বাবার সাপোর্ট না থাকলে আমি কখনোই এখানে পৌঁছতাম না। এবং আমার গুরুর আশীর্বাদ, তিনি সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন, তিনি শিখিয়েছেন, তার মতো করে তিনি চেষ্টা করেছেন। খুবই কম শিখতে পেরেছি, তাও যেটুকু শিখেছি চেষ্টা করি সবসময় যাতে আমি আমার বেস্ট দিয়ে পারফর্ম করতে পারি, এবং সেটা আমি এখনো কিছু বছর করবো। কারণ আমার জিনিসটা ভীষণ ভালো লাগে, আমি ভালোবেসে শিখি, তার জন্য আমার এতদিন ধরে জিনিসটা ধরে রাখা। একটা না করলে মনে হয় যে কিছু একটা করলাম না, সারাদিনে কিছু একটা হলো না, এরকমই আর কি। এইভাবেই চলছে আমার জার্নি। এখন দেখা যাক খুব ভালো। কতদূর এগিয়ে নিয়ে যেতে তুমি পারি। আরো উত্তর উত্তর বৃদ্ধি হোক, তোমার তোমার সাধনা সফল হোক। এবং যারা তোমার মতো ইন্টারেস্টেড যে এরাও কম্পিটিশনে যাবে, অ্যাপিয়ার করবে, এবং যেভাবে তুমি এগোচ্ছ, বেঙ্গল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এবং আমি খুব শিওর যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে আমি অনুষাকে একদিন টিভিতে দেখতে পাবো, এবং আই বি রিয়েলি প্রাউড। কিন্তু তাদের জন্য তুমি একটু কিছু স্টেপ বলো, which is very important হ্যাঁ, to participate in a competition. নিশ্চয়। আচ্ছা, এটা প্রথম স্টেপ হচ্ছে যে যারা করতে চায় কম্পিটিশন লেভেলে পার্টিসিপেট করতে চায়, তাদেরকে প্রথমে বিগিনার শেখার পর অবশ্যই একজন এক্সপার্টের আন্ডারে এই অ্যাডভান্সটা প্র্যাকটিস করতে হবে। অ্যাডভান্স এর মধ্যে আমরা এক্সট্রিম অ্যাডভান্স বেন্ডিং করতে পারি। এবার এইটাকে আমি না করে দেখালে হয়তো বোঝাতে পারবো না যে বেন্ড কতটা পর্যন্ত একটা মানুষের হতে পারে। ওকে। মানে ধরো আমাদের যে কল কবজা আমি যেটা লাগাই আমরা ধরো দরজাতে, তো সেটা কোনো কোনো কল কবজা কিন্তু দুদিকেই ফ্লেক্সিবল হয়, যদি তুমি ভেবে দেখো, মানে জয়েন্ট। আমাদের ব্যাকবোনটা কিন্তু তাই, এটা যেরকম ব্যাকেও ফ্লেক্সিবল সেরকম ফ্রন্টেও ফ্লেক্সিবল। ঠিক আছে, এবার আমরা ব্যাকটা করিই না, খুব কম করি। এবার যেহেতু করি না, তাই অবভিয়াসলি একটা টাইমের পর স্টিফনিং শুরু হয়। যত ছোট বয়স থেকে তুমি এটা প্র্যাকটিস স্টার্ট করবে, তত তোমার এটা ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে। তো যারা চাইছে যাদের ছেলে মেয়েকে শেখাতে বা নিজেরাও করতে, আজ থেকেই শুরু করা উচিত। যত তাড়াতাড়ি তুমি শুরু করবে, তত তাড়াতাড়ি তোমার বডি ফ্লেক্সিবিলিটিটা আরো বেড়ে যাবে, যেখানে আছে সেখান থেকে আরো বাড়বে। এবার একটা বয়সের পর সেটা একটু ডিফিকাল্ট হয়, আমি বলবো না হবে না, ইফ ইউ ট্রাই ইউ ক্যান ডু এনিথিং, You can be বাট একটু কষ্টকর হয়, অবশ্যই তোমাকে একটু কষ্ট করতে হবে, বা একটু ব্যথা একটু চোটাঘাত হয়ে যেতে পারে, যেহেতু এটা অ্যাডভান্স প্র্যাকটিস। enough. যোগাতে আমরা যেটার সাথে একদম পরিচিত নই, যেটা আমার চ্যানেলে তুমি ম্যাক্সিমাম ভিডিও দেখবে, সেটা হচ্ছে আর্টিস্টিক যোগা। তোমার চ্যানেলের এই নামটা একটু অ্যাডভান্স বলে দাও। শেখার পর, আমার চ্যানেলের নাম আমার নামেই, অনুষা মজুমদার। আচ্ছা। আমার চ্যানেলের পুরোটাই ম্যাক্সিমাম ভিডিও তুমি পাবে যেখানে আমি আর্টিস্টিক যোগা পারফর্মই করছি। আমি তো লিঙ্কটা জিনিসটা দিয়ে কি? দেবো, অবশ্যই। নিশ্চয়ই। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তো সেই আর্টিস্টিক যোগাতে বেসিক্যালি কি করা হয়, একটা মিউজিক থাকে, তার সাথে তোমাকে 10টা আসন করতে হবে। 10টা আসন কিন্তু বিগিনার লেভেলের কোনো আসন নয়, ম্যাক্সিমামই চেষ্টা করা হয় একটু অ্যাডভান্স পশ্চার। ওকে। ঠিক আছে, এবার সেটা অনেকে বিগিনার লেভেল আসন দিয়েও কিন্তু করতে পারে,
ভালো লাগে দেখতে, যেটা মানুষ খুব অ্যাকসেপ্ট করেছে আমার পারফরমেন্স গুলো, সেখানে যেখানে আমি অ্যাডভান্স পশ্চাৎ করেছি। হুম। তো এই অ্যাডভান্স পশ্চাৎ গুলোকে নিয়ে একটা ডান্স স্টেপ কিছু অ্যাড করে পারফরমেন্সটা করা হয়। এটা তোমায় করতে গেলে তুমি বুঝতেই পারছো যে নর্মাল এমনি আসন করা, কিন্তু তার সাথে আবার নাচকে ইনক্লুড করতে গেলে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। জিনিসটাকে, দুটোকে তুমি একসাথে জুড়ছো, যেটা ভীষণ বডি কন্ট্রোল, তোমার মাইন্ড কন্ট্রোল, তোমার কতটা মানে ব্যালেন্স থাকলে তুমি একটা ব্যালেন্সিং পশ্চার ওর মধ্যে করতে পারবে। সেটাই হচ্ছে এই আর্টিস্টিক যোগাতে আমরা করে থাকি ইউজুয়ালি, যেটা এখন কম্পিটিশন লেভেলও ভীষণ ফেমাস। এখন অনেক জায়গাতে এই প্রতিযোগিতাটাও হয়, যেখানে সবাই নাম দেয় যে আর্টিস্টিক যোগা করতে হয়, যেটা পেয়ার হয়, দুজনে একসাথে করে, কিছু একটা সোলো, এরকম ভাগ আছে। আমি আর ডিটেলে গেলাম না। যারা শিখতে ইন্টারেস্টেড, অবশ্যই আমি বলবো একজন মানে গাইডের আন্ডার বা একজন এক্সপার্টের আন্ডারে থেকে ট্রেনিং নিতে অবশ্যই পারবে। এবং যদি কেউ তোমার কাছে শিখতে ইন্টারেস্টেড থাকে তাহলে তাকে কি করতে হবে? হ্যাঁ, তাকে, সে আমাকে কন্ট্যাক্ট নাম্বার আমি তুমি দিয়ে দিও, বা আমার মেল আইডিটা দিয়ে আমার সাথে থ্রু মেল বা ওভার দ্য কল কথা বলতে পারে, বা সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করতে পারে। আমার নামই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অ্যাকাউন্ট, আমি সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ সেটাই করবো। বেটার হয়। আমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক এবং তোমার ইউটিউব চ্যানেলের লিংক আমি এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনুষা। এবং আহ, স্যার। আমি নিজে বোঝাতে পারবো না, হয়তো তুমি খানিকটা বুঝেছো, কারণ আমার সাথে তোমার এই নিয়ে কিছু কথাও হয়েছে, যে আমি নিজে কতটা উপকৃত হলাম আজকের এই কনভারসেশনটা থেকে। আই হোপ ফিউচারে আমরা আরো এপিসোড একসাথে করব। তোমার কেমন লাগলো সাহিত্য বিজ্ঞানের সাথে কাজ করে? আমার ভীষণ ভালো লাগলো এরকম একটা বিষয় নিয়ে আলোচনা হওয়া। আমি শুরুতেই বলেছি, ইভেন মানে আমি যদি মানে ফার্স্ট দিন যেদিনকে আমি শুনেছিলাম যে এরকম একটা আলোচনা হবে, আমার খুবই ভালো লেগেছিল। কারণ সত্যি বাংলায় এটা নিয়ে আলোচনা করার মতো কোনো চ্যানেল সেরকম নেই। হুম। বাট অন্যান্য ভাষায় অবশ্যই আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা আছে, কিন্তু সবাই তো বুঝতে পারবে না। হুম। সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ইনিশিয়েটিভটা তুমি নিয়েছো, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং তার একটা পার্ট আমাকে তুমি করো, সেটার জন্য তো আমি অনেক অনেক থ্যাংক ইউ তোমার কাছে। আশা করি তোমার ভালো লেগেছে, যারা হুম। শুনলো তাদেরও ভালো লাগবে। তারা নিজেরা চেষ্টা করবে, তারা যোগাসনে, এখান থেকে যদি একজনও কেউ যোগাসন শুরু করে এটা দেখে, তাহলে আমি ভীষণ থ্যাঙ্কফুল দ্যাট ইজ ফিল দ্য করবো। অ্যাচিভমেন্ট বেসিক্যালি, সেটাই হ্যাঁ, অ্যাচিভমেন্ট। একদম। হুম। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আমার থ্যাংক ইউ। দর্শকদের এই কথাটা বলবো, যে অনুষা আজকে অনুষার মূল্যবান সময়ের একটা বেশ বড় অংশ সাহিত্য বিজ্ঞানেতে দিয়েছে, এবং সাহিত্য বিজ্ঞানে তার জন্য চিরকাল অনুষার কাছে কৃতজ্ঞ থাকবে। এবং আপনাদের একটাই কথা বলবো, যে জীবন খুব সুন্দর। জীবন মানে, আমি তো আজকাল দেখি ফেসবুকে খুব নেগেটিভ পোস্ট খুব চাউর হচ্ছে, যে জীবন মানেই স্ট্রেস, জীবন মানেই অমুক, জীবন মানেই তো সুখ। তো সেগুলো যদি ছেলেমেয়েরা, তোমরা তো বুদ্ধিমান, তোমরা এবার আস্তে আস্তে ওইগুলো কাটানোর পদ্ধতিগুলোর উপর ফোকাস করো, যেটা তোমাদের কাছে সাহিত্য বিজ্ঞানে কিন্তু আগেও নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও নিয়ে আসবে। জীবনকে ভালো পথে চালনা করাই কিন্তু সমস্ত সাকসেসের প্রাইমারি প্র্যাকটিস। তো তোমরা শুরু করো, সাহিত্য বিজ্ঞানে তোমাদের সাথে আছে। এবং যারা বড়রা দেখছেন তাদেরও একটা নতুন জীবন শুরু করার জন্য কিন্তু নানান ধরনের এরকম হেল্পফুল ভিডিওস আমি ভবিষ্যতেও নিয়ে আসবো, আগেও নিয়ে এসেছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করুন এবং লাইক করুন, আর কমেন্টে জানান আপনাদের যদি কোনো রকম প্রশ্ন অনুষাকে জিজ্ঞাসা করার থাকে বা আমাকেও জিজ্ঞেস করার থাকে চ্যানেল সংক্রান্ত। যোগা নিয়ে বললে আমি বলতে পারবো না। তো চ্যানেল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর কাইন্ডলি কাইন্ডলি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।